বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ রয়েছি আপনার সাথে, প্রিয় দর্শক। সারা রাজ্যে সবাই, আমি আপনি সবাই যখন ভাবছিলাম যে দীপাবলি কালী পুজো কবে আসবে, ওরা তখন ভাবছিল দীপাবলিটা যাবে কবে, উৎসবটা যাবে কবে, মানুষ কখন উৎসবের এই মরশুমের বাইরে সাধারণ বাস্তবতার জগতে ফিরবে। কারণ চারদিকের এত আলোতেও ওদের জীবনে নেমে আসা অন্ধকারকে দূর করতে পারবে না কোনো ধরনের কোনো উৎসব, পারে না। তবে পারে কে? পারে, তার নাম হচ্ছে সরকার, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, সরকার। এই তো আজও নিউ টাউনে সাজিয়ে গুছিয়ে এলাহি আয়োজনে হয়ে গেল বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার প্রদান। খুব ভালো উদ্যোগ, অসম্ভব ভালো, অসম্ভব সুন্দর সব মানুষজন সেখানে ছিলেন, পুরস্কার পেলেন। কিন্তু ওরা প্রাপ্য সম্মানটা কবে পাবেন? ওরা মানে আপনারা যারা এই মুহূর্তে জবাব চাই বাংলা দেখছেন, যাদের পেছনে একের পর এক রাজনৈতিক দলগুলো আসবে বলেছিল, কিছুজন ছিল, কিছুজন ছিল না, কিন্তু আপনাদের পিঠে একটা স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছিল, যে স্ট্যাম্পটায় লেখা ছিল চাকরি প্রার্থী, শিক্ষিত বেকার। এরাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা শীত, গ্রীষ্ম, শরৎ, হেমন্ত, শুধু আন্দোলনটাই বেঁচে আছে যাদের জীবনে, আর কিচ্ছু বেঁচে নেই, বাকিটা পুরো খালি। সংসার চলে হয়তো কোনো ক্রমে, মূল্যবৃদ্ধির বাজারে দুবেলা খাবার জোটানোটাই দুষ্কর হয়ে যায়। কেউ হয়তো বাবা মায়ের চিকিৎসাটুকু করতে পারে না, কেউ হয়তো স্বাস্থ্যসাথীর লাইনে দাঁড়ায়, কিন্তু স্কুলে যেতে পারে না, চাকরির যে অফিস সেই অফিসটা করতে পারে না। অর্থের অভাব, ঘুরে বেড়াতে হয় শিক্ষিত বেকার তকমা নিয়ে, প্রিয় দর্শক। এরাও কিন্তু ভোটার, ভোট ব্যাংক নয়। হয়তো সরকারে থাকা দলকে ভোটও দেন অনেকে, হয়তো কেউ তৃণমূল, কেউ বিজেপি, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, ভোটও দেন। চাকরিটা এবার বোধহয় পাওয়া যাবে, এবার বোধহয় এই সরকারটা চাকরি আনবে, এবার বোধহয় বিজেপি সরকারে আসলে চাকরি পাবো, এবার বোধহয় তৃণমূল অবশেষে চাকরিটা দেবে, কারণ কি আমি বিজেপিকে ভোট দিইনি। হাইকোর্ট হস্তক্ষেপ করে সাবধান বাণী দেয়, তবু টনক নড়ে না সরকারগুলোর। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার টেটের নিয়োগে দুর্নীতির পাহাড়ের চূড়ায় বসে থাকে লোকজন এবং খুঁজে পায় না চাকরি প্রার্থীরা। কোথায় পাওয়া যাবে চাকরি? পাশের বাড়ির ছেলেটা বা মেয়েটা চাকরি পেলে হীনমন্যতা বেড়ে যায় আরো কয়েক গুণ। ধৈর্যের বাঁধ ভাঙে বারবার। পেপারে দাগ দিয়ে চাকরি খুঁজতে খুঁজতে ক্লান্ত এরা। লকডাউনে চটচর করে বেড়ে যাওয়া বাসের ভাড়া দিয়ে ইন্টারভিউ যেতে যেতে ক্লান্ত এরা। আর কতবার প্রমাণ করতে হবে যোগ্যতা? আর কতবার সরকারের কাছে প্রমাণ দিতে হবে তারা অযোগ্য নন? সরকারই বলছে যোগ্য, অথচ চাকরি দিচ্ছে না। স্ববিরোধী অবস্থানের একই মুদ্রার এপিঠ ওপিঠ কেন্দ্র রাজ্য, অথচ রাজ্য লক্ষ লক্ষ চাকরির খতিয়ান দেয়। কারা পেল চাকরিগুলো? কারাই বা পেল? এই ধরনের যে হিসেবগুলো হয় সেই হিসেবের সুফল? বিষ মদে ক্ষতিপূরণ হয়, ক্লাবের পুজোর অনুদান পায় কিছু লোকে, ঝাঁ চকচকে বিজয়া সম্মেলনী হয়, রাস্তা হয়, সৌন্দর্যায়ন হয়, হাজার হাজার মেলা হয়, খেলা হয়, স্লোগানে বাংলা ভেসে যায়। কিন্তু এ কোন খেলা? চাকরির খেলা কবে হবে? কবে প্রচুর প্রচুর ছেলে মেয়ে এই বাংলাতেই থেকে যাবে? কবে অন্য প্রগতিশীল রাজ্যগুলোর সঙ্গে টেক্কা দিয়ে চাকরি দেওয়ার প্রতিযোগিতায় নামবে আমাদের ছেলেমেয়েগুলো, আমাদের সরকার? আর শুধু আমি নই, প্রিয় দর্শক, এই প্রশ্নের জবাব চায় বাংলা। দেখুন, যদি আমাদের এই দাবি না মানা হয়, এরপরে আমরা কিন্তু গণ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হব। আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করব। রাজ্যের ভৌগোলিক মানচিত্রে এই সবকটি জায়গার মধ্যে দূরত্ব কয়েকশো কিলোমিটার। আমরা কলকাতার তিলোত্তমাতে বৃহত্তম আন্দোলনের ডাক দেব। কিন্তু বেকারত্বের জ্বালা এদের মিলিয়েছে এক সুতোয়। 2014 টেট পাশ করেছেন, কিন্তু চাকরি জোটেনি। বারবার রাস্তায় নেমেছেন, প্রতিবাদের আগুন জ্বলছে, কিন্তু সরকারের
ঘুম ভাঙেনি। নিয়োগের দাবি উঠছে, সরকারের খাতায় তারা যোগ্য, তবু মেলেনি চাকরি। বয়স বাড়ছে, চলে যাচ্ছে মূল্যবান সময়, সঙ্গে বাড়ছে বেকারত্বের জ্বালা। যদি আমাদের এই দাবি না মানা হয়, এরপরে আমরা কিন্তু গণ আত্মহত্যার পথে চলতে বাধ্য হব। আরো একবার প্রতিবাদে তাই জেলায় জেলায় বিক্ষোভে চাকরি প্রার্থীরা। কিন্তু কেন বারবার কেন চাকরি প্রার্থীদের নামতে হবে রাস্তায়? শুধু তো টেট পরীক্ষার্থীরাই নন, একই অবস্থা গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রেও। বছরের পর বছর রাজ্যের অন্যান্য ক্ষেত্রেও পড়ে হাজার হাজার শূন্যপদ। শূন্যপদ তো আছে, পূরণ হবে কবে সেই উত্তর কারোর কাছে নেই। বিক্ষোভ আন্দোলন করতে করতে পিঠ ঠেকেছে দেওয়ালে। এবার কলকাতার রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন চাকরি প্রার্থীরা। দিদিকে আমাদের কাকুতি বিনতি কাছে প্রার্থনা করছি, আর আমরা সইতে পারছি না। এই বেকারত্বের জ্বালা থেকে তিনি মুক্তি দেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, কিন্তু চাকরি মেলেনি। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির হিসেব মেলাতে পারছেন না এরা কেউ। রাজ্যের চাকরি না পেয়ে ভিন রাজ্যে যাওয়ার কথা ভাবছেন অনেকেই। শিক্ষিত বেকারের রাস্তায় নেমে আন্দোলনকে সরকার কবে আমল দেবে? ঘোরাফেরা করছে সেই প্রশ্নই। আর এর মাঝেই জ্বলছে প্রতিবাদের আগুন। আন্দোলন আমাদের চলে যাবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, আন্দোলন আমাদের চলে যাবে। সুইসাইড করে বাধ্য হবো, আমাদের চাকরি দিতেই হবে। আমরা 2014 থেকে আমরা বসে আছি, 2014 থেকে আমরা বসে আছি, কোনো চাকরি দেবে মাটির ঘুরে বসে আছি, ইনক্লুড করতে হবে। ভোট শেষ, উৎসব শেষ, খেলা মেলাও শেষ। এবার কি সময় হবে চাকরি প্রার্থীদের দিকে নজর দেওয়ার? উৎসবে যাদের ঘরে আলো জ্বলল না, বাকি দিনগুলোতেও কি আঁধারেই থাকবে তাদের মুখ? উত্তর জানে একমাত্র সরকারি। রিপাবলিক বাংলা। আর এই নিয়েই একের পর এক প্রশ্ন, যে প্রশ্নগুলো আপনার মনে, যে প্রশ্নগুলোর জবাব সরকারের দেওয়া উচিত, সেই প্রশ্নগুলোই করবেন আপনারা যারা আন্দোলনে আছেন, আপনারা যারা সরকারে নেই, আপনারা যারা সাধারণ মানুষ, বাসে ট্রামে আপনারা যারা যান, মানুষের কণ্ঠস্বর হয়ে রিপাবলিক বাংলা এই প্রশ্নের উত্তরগুলোই খুঁজবে। এবং সেই উত্তর খোঁজার জন্য এই মুহূর্তে যারা আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন কনিনিকা ঘোষ, সিপিআইএম এর মুখপাত্র, রয়েছেন রাজশ্রী লাহিড়ী, বিজেপি মুখপাত্র, রয়েছেন মণিকান্ত পারিয়া, অধ্যাপক অচিন্ত ধারা, রয়েছেন টেট প্রার্থী ভগীরথ ঘোষ, জয়েন্ট কনভেনশনাল 500 শিক্ষক ঐক্য মঞ্চ, রয়েছেন অদ্বৈত কুমার রানা টেট প্রার্থী আরেকজন, রয়েছেন অরূপ মণ্ডল টেট প্রার্থী, এবং এক বিশেষ অতিথি রয়েছেন টুকটুকি দাস, MA পাশ করা একজন চা বিক্রেতা। একদম ঠিক শুনেছেন, MA পাশ করা একজন চা বিক্রেতা। চা বিক্রি করা খারাপ কিছু নয়। পৃথিবীর বহু বড় বড় সংস্থা আছে, চেন আছে, আমরা জানি অনেক বড় বড় কফি চেন হয়েছে যেগুলোতে কোটি কোটি টাকা লাভ হয়। একজন 600-700 টাকা দিয়ে কফি কেনে, চা কেনে। কিন্তু টুকটুকি আমাদেরকে দেখিয়ে দিল, টুকটুকি দাস হাবড়ার MA পাস, নিজেই বলেন MA পাস চাওয়ালি, যিনি দেখিয়ে দিলেন যে চাকরির জন্য শুধু বসে নয়, স্বাবলম্বী হওয়ার আরেকটা নিদর্শন এই টুকটুকি দাস। MA পাশ করেছেন এবং MA পাশ করে অনেকদিন চাকরির জন্য লড়াই করেছেন, এবং তারপরে এখন উনি স্বয়ং সম্পূর্ণ হওয়ার লড়াইতে আছেন। টুকটুকি, অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। গোটা বাংলা আজকে তোমাকে দেখছে। অনেক ধন্যবাদ। টুকটুকি, আজকে কি তুমি তোমার যে দোকান, সেই দোকানটা খুলেছিলে না এখন বন্ধ? একদমই খোলা আছে এবং এটা কাজ হচ্ছে এখানে। তুমি একটু দেখাও দোকানটা দেখাও। এটা হাবড়া স্টেশনে যে দোকানটা আছে, এবং দোকানটা দেখান। টুকটুকি, একটা প্রশ্ন আমার এই প্রশ্নটা আমার শুধু নয়, এটা গোটা বাংলার প্রশ্ন। এই যে তুমি MA পাস চাইওয়ালি লিখে রেখে দিয়েছো, তুমি অনেকেই তো আছেন MA পাস করেছেন, অনেকেই আছে BA পাস করেছেন, তুমি কি চাকরি খুঁজেছো? চাকরি পাওনি তুমি?
ব্যাপারটা হলো আমি মানে একটা চিরাচরিতভাবে যে প্রথাটা চলে আসছে আমাদের সমাজে আমাদের পরিবারে, সেইভাবেই আমিও বড় হয়েছি। আর 5টা ছেলে মেয়ের মতন আমার পরিবারও সেইভাবে আমাকে বড় করেছে। আমাকে সমাজের দিক থেকে বলুন, পরিবারের দিক থেকে বলুন, ওরা চেয়েছিল আমি সরকারি চাকরি করি। তো আমাদের পরিবারের দিক থেকেই আমি সেটা এগিয়ে যাচ্ছিলাম যে সরকারি চাকরি বলুন বা বেসরকারি চাকরি বলুন একটা ভালো, সেটার চেষ্টা আমি এই কারণেই করেছিলাম বিকজ আমার বাবা মা চেয়েছিল। এটা নয় যে মানে আমার দিক থেকে কি তেমন কিছু ছিল, বাট হ্যাঁ বাবাকে ছোটোবেলা থেকে বেশ কয়েকটা বিজনেস করতে দেখেছি, আপস অ্যান্ড ডাউনস দেখেছি, অনেক সফলতা বাবা পেয়েছে, ব্যর্থতাও পেয়েছে। সেই দিক থেকে কিছুটা হলেও আমার ভেতরে বিজনেসের ইয়েটা ছিল, বাট কোনোদিনও সেটাকে সিরিয়াসলি নিইনি। তারপর যখন সরকারি চাকরির জন্য পরীক্ষা দিলাম, ঠিক আছে হয়নি, ওটাকে একদম সরিয়ে রেখে তারপরে গিয়ে আমি বিজনেসটাকে সিরিয়াসলি নিই। তো ওইখান থেকেই আসা যে বিজনেসটাকে কি বিজনেস করা যায় এবং কিভাবে সেটাকে এগিয়ে নিয়ে যায়, বিকজ আমি বড় কিছু করতে চেয়েছিলাম আর আমার ফ্যামিলিকে একটা ভালো লাইফ লিড করতে দেখতে চেয়েছি। সেইভাবে সেই চিন্তা ধারণা থেকেই এটা আসা। টুকটুকি, আমি তোমার ব্যবসার সময় বেশি কথা বলবো না। আমরা যারা এই মুহূর্তে তোমাকে দেখছি গোটা বাংলা থেকে, হাবড়া স্টেশনে গেলে অবশ্যই তোমার কাছে চা খাবো, বিস্কুট খাবো, প্রজাপতি বিস্কুট থাকলে সেইটা 2-3টে নেব। কিন্তু এই মুহূর্তে যারা গোটা বাংলায় যারা পরীক্ষার্থী, চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা হয়তো এখনো আন্দোলন করছেন, আন্দোলনের পথে যারা হয়তো কোথাও গিয়ে মনে করছেন যে গণ আত্মহত্যা করবেন, এই পথগুলো বেছে নেবেন, তাদের হাত জোর করে আমরা রিপাবলিক বাংলার তরফ থেকে বলছি, লড়াইটা ধরে রাখুন, হাল ছেড়ো না বন্ধু। কিন্তু তাদেরকে কি বলবে যারা চাকরির পরেও হয়তো চাকরিটা পাচ্ছে না, হয়তো চাকরির ইন্টারভিউ দিয়ে বসে আছে, তাদেরকে তুমি কি বলবে? তাদের জন্য এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল ফাইট, রাইট? আমি যেটা করতে চেয়েছি সেটা আমি করছি, তারা যেটা চান তারা সেটার জন্য লড়ছেন। তো আমার তাদের জন্য স্পেশালি কিছু বলার নেই। যে যার লড়াই লড়ছে, তারা যেটা করতে চাইছেন সেটার দিকে এগোচ্ছেন, আমি যেটা করতে চাইছি আমি সেটা নিয়ে এগোচ্ছি। তো এতে আলাদাভাবে আমি কিছু বলতে চাই না, আমি আমার মতন করে এই বিজনেসটাকে করছি আর এটাকে নিয়ে এগোতে চাই। আদারওয়াইজ আমার আর কিছু বলার নেই। বেশ, তুমি খুব ভালো থাকো, খুব ভালো করে লড়াইটা চালিয়ে যাও। যে যেখানে লড়ে যাচ্ছে, যার লড়াইগুলো, সেই লড়াইগুলো অক্ষয় থাক। অনেক ধন্যবাদ টুকটুকি রিপাবলিক বাংলার সাথে কথা বলার জন্য। খুব ভালো করে তোমার নিজের ব্যবসা সামলাও এবং একদিন খুব বড় এন্টারপ্রেনার, উদ্যোগপতি হও তুমি, এই কামনাই আমরা সবাই মিলে এখানে করছি। এই মুহূর্তে যারা রয়েছেন আমার সাথে, টুকটুকি ছাড়াও গোটা বাংলায় যারা প্রচুর মানুষ, টুকটুকি যেমনটা বললো যে যারা লড়াই আন্দোলনটা এখনো জিইয়ে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, সেই মানুষগুলোর কথা আজকে রিপাবলিক বাংলা বলবে। প্রাইম টাইমে আজকে চাকরির কথা হবে। আজকে প্রাইম টাইম এর থেকে অন্য কিচ্ছু হতে পারে না, প্রাইম টাইম ডিবেট হতে পারে না, এবং বাংলা জবাব চাইছে। আমার সাথে এই মুহূর্তে ভগীরথ ঘোষ রয়েছেন, জয়েন্ট কনভেনার পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ। আপনাদের এই মুহূর্তে ভগীরথ ঘোষ নেই, অদ্বৈত কুমার রানা রয়েছেন আমার সাথে, টেট প্রার্থী। অদ্বৈত, আপনাদের দাবিটা কি? আপনারা বহুদিন ধরে লড়াই করছেন এবং আপনাদের দাবিটা কি? আপনারা তো অন্য কিছুতেও চলে যেতে পারতেন, আপনারা এখনো এই লড়াইটা কেন লড়ে যাচ্ছেন? এই লড়াইটা লড়ে যাওয়ার অনেক কারণ আছে। আমাদের এই স্বপ্নটা দেখিয়েছে স্বয়ং মুখ্যমন্ত্রী, আমাদের কাণ্ডারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি আমাদের এই চাকরিটা দেওয়ার প্রতিশ্রুতির পক্ষে ছিলেন। আজকে কোনো বিড়ম্বনায় আমরা জানি না, আজকে পর্ষদ থেকে আমাদের কেন নেওয়া হচ্ছে না বুঝতে পারছি না। আমাদের এই বেকারত্ব জীবন যন্ত্রণা কি করে কাটাবো আমরা বুঝতে পারছি না, অথচ প্রতিশ্রুতির 1 বছর পর এই বঞ্চনার শিকার থেকে কখন আমরা মুক্ত পাবো আমি বুঝতে পারছি না। আমরা কেউ ডিএলএড করেছি, কেউ বিএড করেছি, কারণ আমাদের লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা দিদির কাছে আমরা সবাই যে যোগ্য প্রার্থী, অথচ পর্ষদের কাছে যোগ্য নয়। এটার কারণটা কি আমরা বুঝতে পারছি না, আমরা এটা জবাব চাই। কারণ আজকে 1 বছর পার হয়ে যাওয়ার পরেও আমাদের নিয়োগ হচ্ছে না। আর কতদিন বসে থাকবো আমরা? আমাদের বাড়ির অবস্থা খারাপ, আমাদের সবাই মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলির আমরা ছেলে মেয়ে, আজকে লক্ষ টাকা খরচ করে এই জায়গায় এসেছি পড়াশোনা করে। যারা টেট পাস করছে না তারা চাকরি পাচ্ছে, তাহলে আমাদের কি দোষ?
আমরা টেট পাস করেও আমরা প্রশিক্ষিত নিয়েও আমরা চাকরি পাচ্ছি না। আমরা কোন রাজ্যে বাস করছি? এগুলা দেখুক দিদি, দেখুক। আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের যাতে নিয়োগ করেন, আমরা সেই আশা রাখছি যাতে আমাদের এই বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে পারি। মণিকান্ত পাড়িয়া রয়েছেন আমাদের সাথে, অধ্যাপক মণিকান্ত পাড়িয়া রয়েছেন আমাদের সাথে। মণিকান্ত বাবু, কি বলবেন এই যে ছেলেমেয়েগুলো যারা লড়াই আন্দোলন করছে, এই মানুষগুলোর সম্বন্ধে আপনারা কি কিছুটা হলেও সহানুভূতিশীল? অবশ্যই বাবু, অ্যাকচুয়ালি প্রত্যেক মানুষেরই জীবনে যেটা প্রাইমারি নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ডেফিনেটলি তার জন্য কর্মসংস্থান অবশ্যই দরকার। তবে একটা জিনিস বলবো, আমি চাকরি প্রার্থীদের ধন্যবাদ জানাই টুকটুকি দাসকে। জীবনের প্রতিকূলতার লড়াইতে অবশ্যই সে জয়ী এবং লড়াই করে যাচ্ছে, আগামী দিনে প্রতিষ্ঠিত অবশ্যই হবে। তবে চাকরি প্রসঙ্গে বলি যে আমাদের রাজ্যে এই টেট সংক্রান্ত যে সমস্ত সমস্যাগুলি রয়েছে এবং 2014, 2017 একের পর এক কেস, সেই জায়গা থেকে যারা চাকরি প্রার্থী, আমি বলবো আপনারা শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের অপেক্ষায় না থেকে এই কেস কাচারি এর মাঝখানে, এটা তো অবশ্যই একটা জায়গা আছে, আপনারা চেষ্টা করুন ডিফারেন্ট ওয়ে, মানে আরো অন্যান্য ক্ষেত্রে যাতে আপনারা ট্রাই করেন এবং অ্যাচিভমেন্ট করেন, আপনাদের যে স্বপ্নগুলো রয়েছে স্বপ্নগুলো পূরণ করতে পারেন। লাইক পিএসসি, সিএসসি, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবিইএস, হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যেগুলো রিক্রুট হচ্ছে বিভিন্ন জায়গাতে, আপনারা সকলে চেষ্টা করুন। আমি আশাবাদী আপনারা সকলে। কিন্তু মণিকান্ত বাবু, এটা তো প্রথমবার আপনি বলছেন না বা আপনারা বলছেন না, এটা তো বহু মানুষ বলছে, ওনাদেরকে উপদেশ দিয়েছেন, ওনাদেরকে অ্যাডভাইস দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে অচিন্ত ধারা যদি থাকেন আমাদের সাথে, টেট প্রার্থী অচিন্ত ধারা যদি থাকেন এই মুহূর্তে, ওনাকেও জিজ্ঞেস করতে চাই যে এত উপদেশ, এত অ্যাডভাইস, সাজেশনস, এইসবের পরেও কেন ওরা আন্দোলনটায় থেকে যাচ্ছেন? এইটার তো নিশ্চয়ই কোনো কারণ থাকবে। যোগ্যরা প্রার্থী কনিনিকা দেবী বলুন। চাকরি পাওয়ার জন্য পরীক্ষায় পাশ করলো, তা সরকারি তো নিয়েছে পরীক্ষা, পাশ করলো পরীক্ষায়, তা নিজেরা ভাববে না যে সেই চাকরিটা পাবে? তা আন্দোলন করবে না তো কি করবে? দিনের পর দিন সরকার বলছে, সরকার তাদেরকে যোগ্যতার যে মান, সে মানে উত্তীর্ণ হওয়ার পরেও তারা দিনের পর দিন চাকরি পাচ্ছে না। এটা হতে পারে কখনো? এটা হতে পারে? এটা উচিত? সরকারের উচিত এই কাজ করা? অনেক 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 কাজে, নানান কাজে টাকা পয়সা ব্যয় হচ্ছে, আর এই কাজ যারা সত্যিকারে চাকরি পেতে পারে এবং কারা শিক্ষিত, যারা টেট মানে কি, যারা প্রাইমারি স্কুলে পড়াবে, যারা জাতির মেরুদণ্ড তৈরি করবে, তারা আজকে কাজ পাচ্ছে না। কি হবে এই রাজ্যটার? কি হবে? উত্তর দেবেন না মাননীয়া? এত ভোটে জিতছেন, মানুষের সমর্থন পাচ্ছেন, মানুষ তো আশা করে। কি বলবেন মণিকান্ত বাবু? অন্য জায়গায় কি দেবে না দেবে সেটা পরের প্রশ্ন, কিন্তু এটাতে তো ওরা নিজেদের যোগ্যতাকে প্রমাণ করেছে, তার সত্ত্বেও কি কারণে পাবে না ওরা? এটা হয় কখনো? সরকারকেই এর জবাব দিতে হবে। অবশ্যই একদমই তাই। সরকারও বদ্ধপরিকর রিক্রুটমেন্টের বিষয়ে। যদি সরকার স্টেপ নেয়, বাট স্টেপ যখনই নিচ্ছে তখনই একের পর এক কেস আসছে। যথারীতি সরকার যদি না চাইতো প্রায় লক্ষাধিক স্কুল সার্ভিস কমিশন কিন্তু হয়েছে বিগত দিনে। আমি বারবার এটাই বোঝাতে চাইছি আপনাদেরকে যে অবশ্যই চাকরিটা অবশ্যই দরকার, সকলেরই অবশ্যই দরকার। এবং আপনারা জানেন যে বিগত দিনে 2010-এর আগে, 2010-এর আগে দেখুন, 2010-এর আগে বাংলার যে অবস্থা ছিল, 2011 থেকে আজকে 2021 অনেক পরিবর্তিত হয়েছে। কি পরিবর্তন হয়েছে? দিনের পর দিন আগে স্কুল সার্ভিস কমিশন হয়েছে এবং কোনো রাজনৈতিক রং না দেখে কাজ পেত লোকে, রাজনৈতিক রং না দেখে স্কুল সার্ভিস কমিশন দিনের পর দিন হয়েছে, পরের পর বছরের পর বছর। আর আজকে হয় না তো হয় না, বারবার কোর্টে কেস যাচ্ছে। কি কারণে যাচ্ছে? কেন কোর্টকে ইন্টারভিন করতে হচ্ছে? কই আগে তো হয়নি, আগে তো হয়নি কখনো। একটা পরে কেন হচ্ছে এরকম ভাবে প্রত্যেকদিন আন্দোলন করতে হচ্ছে? কেন? কি কারণে করতে হচ্ছে? টেটে পাশ করার পরেও 1 বছর 2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে, কেন কাজ পাচ্ছে না? সরকারকে জবাব দিতে হবে না তো রাস্তার লোক জবাব দেবে? আমি অচিন্ত ধারা রয়েছেন আমাদের সাথে, অচিন্ত ধারার কাছে যেতে চাই। অচিন্ত ধারা টেট প্রার্থী, আপনারা অন্য কিছুতে যাচ্ছেন না কেন? অন্য কিছু ট্রাই করছেন না কেন? বারবার কেন এই বিষয়ে আন্দোলনটা করছেন? শাসকদের তো এটা বক্তব্য। দেখুন, প্রথমে একটা কথা বলি, আমরা আমাদের প্রত্যেকেরই ঠিক আছে, আমরা 2014 সালে টেট পাস করেছি। এখন যদি আপনি বলেন অন্য লাইনে যেতে, তার জন্য আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই অনেক পেছন, যেটা এখন আর সম্ভব নয়। আজ থেকে 1 বছর আগে মাননীয় মুখ্যমন্ত্রী
প্রেস কনফারেন্স করে, কোনো প্রতিশ্রুতি নয়, প্রেস কনফারেন্স করে সংখ্যা সমেত উনি জানিয়ে দেন যে এদেরকে চাকরি হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সংখ্যাটা উনি বলেছিলেন 20,000, তার মাত্র 12,000 নিয়োগ দিয়ে পুরো প্রচেষ্টা জাম করে দেওয়ার একটা প্রবণতা চলছে। আমাদের লড়াই এর বিরুদ্ধে। যে অশুভ শক্তি বা যে অশুভ আকাশ এই প্রচেষ্টা আটকে রাখার প্রচেষ্টা চালাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা জানি যে এখানে আমাদেরকে নিয়োগ পেতে গেলে আমাদের লড়াই করতে হবে, আর আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এই লড়াই আমরা বন্ধ হবে না যতক্ষণ না আমরা নিয়োগ না পাই। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে ঘোষণা করেছেন, অন্য কোনো মন্ত্রী ঘোষণা করেননি। এটা কোনো রাজনৈতিক প্রচার ছিল না, উনি নবান্নে প্রেস কনফারেন্স করে বলেছিলেন। তা এখন আপনি যদি আমাকে পিছিয়ে যেতে বলেন, এটা কি সম্ভব? আমার মনে হয় এখন পিছিয়ে যাওয়ার কোনো প্রশ্নই নেই। আমাদের একমাত্র রাস্তা জয়লাভ ছিনিয়ে নিয়ে আসা। আমরা কোনো আন্দোলন যেতে রাজি আছি এই চাকরি পাওয়ার জন্য। কিন্তু এটাও তো বাস্তব যে সরকারি চাকরি বাদেও তো আপনারা বেসরকারি চাকরি করতে পারেন। রাজ্যে তো প্রচুর বেসরকারি চাকরি আছে বলে দাবি করা হচ্ছে। রাজ্যে তো কনিনিকা দেবী, রাজ্যে প্রচুর বেসরকারি চাকরি বা এত সংখ্যক যে ইন্ডাস্ট্রি হচ্ছে পশ্চিমবঙ্গে বলে দাবি করা হচ্ছে, সেখানে কেন আপনারা বাকিদেরকে উদ্বুদ্ধ করছেন না? কোন দাবি, কোন শিল্প হচ্ছে? শাসকরা বলেছেন যে শিল্প হয়েছে, শাসকরা বলেছেন যে ইন্ডাস্ট্রি হয়েছে। মণিকান্ত বাবু, শিল্প হয়নি? বাংলায় কি শিল্প হচ্ছে না? বাংলায় কি চাকরি নেই? বেসরকারি ক্ষেত্রে কি চাকরি নেই? সেই জন্য দেখুন না বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে কলকাতা, বিভিন্ন আমাদের রাজ্যের জায়গাগুলো, কারণ সব অন্য জায়গায় যেতে হচ্ছে তাদের। কেন, কি কারণের জন্য? আমাদেরও তো প্রশ্ন তাই। আর কোথায় শিল্প, কোন জায়গায় কাজ হচ্ছে, কোন জায়গায়? বড়ই হাস্যকর লাগে যখন বামফ্রন্টের মধ্যে থেকে কেউ প্রশ্ন করে যে বাংলায় শিল্প নেই, যারা বড় বড় শিল্পপতিদেরকে অর্ধনগ্ন করে রাস্তায় হাঁটিয়েছিল একটা সময় এবং মানুষের কথা বলেছিল। আমি একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই, 2009 সালের টেট পরীক্ষা উত্তর 24। আপনি যখন বলেছেন আমি কোনো বিরক্ত করিনি, তারপরে আপনি বলবেন না, বলতে হবে না, না বলবেন, যখন বলার তখন বলবেন। অসত্য বললে বলতে হবে। উত্তর 24 পরগনা দক্ষিণ, সেটা আপনি ঠিক করবেন না। উত্তর 24 পরগনা দক্ষিণ 24, আপনি অসত্য বলেছেন, আমি তখন কোনো কথা বলিনি। আপনারা যথেষ্ট অসত্য কথা বলেন। উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মালদা হাওড়া 2009 সালের টেট পরীক্ষা এই 4টে জেলা বামফ্রন্ট আমলে কেন বন্ধ হয়ে গেছিল, কেস করে এখানকার রিক্রুটমেন্ট বন্ধ হয়েছিল, তার জবাব দিক। 2009 সালে আজকে সেই একই জিনিস ক্যারি ফরওয়ার্ড করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আজকে তার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে হবে। সেখানে সিপিএম এর জিনিসটা ক্যারি ফরওয়ার্ড করছে মমতা বন্দ্যোপাধ্যায়। খুব ভালোভাবে উনি প্রসঙ্গ তুললেন পিএসসির কথা। পিএসসি ক্লার্কশিপ 2019 সালে রিক্রুটমেন্ট শুরু হয়েছিল। 2020 সালের 25শে jan প্রিলিমিনারি এক্সামস, জুলাই মাসের রেজাল্ট 66,000 স্টুডেন্ট পাস করে। আনুমানিক 55,000 ছেলের রেজাল্ট বার করা হয় এবং 7,232টা সিট ছিল। 7,232 সিটের জন্য 55,000 রেজাল্ট কি করে বেরোলো? 115 হাইয়েস্ট স্কোর ছিল 2012 সালে, 135 হচ্ছে হাইয়েস্ট স্কোর 2016 সালে, সেখানে 176 কিন্তু অঙ্ক, কিন্তু আবেগের জায়গাটা, সেই আবেগের জায়গাটাও এই যে যারা অদ্বৈত বাবু, অচিন্ত বাবু, যারা এই মুহূর্তে রয়েছেন, অরূপ বাবু, যারা রয়েছেন, যারা আন্দোলনটা করছেন, আবেগের কথা বলছেন, মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা বলছেন, মুখ্যমন্ত্রীর যে দাবিগুলো সেগুলো কথা বলছেন, সেই মুখ্যমন্ত্রীর একটি প্রতিক্রিয়া দেখেনি, তারপরে আমরা আলোচনায় ফিরি, দেখবো প্রতিক্রিয়াটি দেখবো। সম্মানের সাথে বাঁচতে গেলে ভিক্ষে করা নয়, ভিক্ষে চাওয়া নয়, হতাশায় ভোগা নয়, মাথা উঁচু করে চলতে হবে। আমার কাছে সব কিছু আছে। অনেক ইন্ডাস্ট্রি বাংলায় তৈরি হচ্ছে, অনেক ইন্ডাস্ট্রি আসছে। এমএসএমইতে আমরা 1 নম্বরে আছি। প্রবলেম শুধু একটাই, এত বেশি পেট্রোল, ডিজেল এবং গ্যাসের দাম বাড়ছে এবং মানুষের টাকা পয়সাগুলো এমনভাবে রুদ্ধ করে দেওয়া হচ্ছে, ব্যাংকিং সেন্টারের লেনদেনটা এত কম হচ্ছে এবং প্রত্যেকটা রেল থেকে সেল থেকে কোল থেকে ভেল সব বন্ধ করে দেওয়া হচ্ছে, যে যা মানুষ আছে তার থেকে বেশি মানুষ বেকারিতে পরিণত হয়ে যাবে। রাশি বলো, এমএসএমইতে 1 নম্বর, শিল্প আসছে, চাকরি হচ্ছে এবং
কেন্দ্র যে পেট্রোল ডিজেলের দামগুলো চচ্চর করে বাড়িয়ে যাচ্ছে, তার জন্য রাজ্যের এফেক্ট পড়ছে, এটা মুখ্যমন্ত্রী নিজে বলছেন। এবার বলো, কেন্দ্রের এবং বিজেপি সবকা সাথ সবকা বিকাশ যারা বলে, তাদের কি কোনো দায় নেই? অবশ্যই আমাদের দায় আছে, এবং পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যথেষ্ট রকম চিন্তিত, এবং পশ্চিমবঙ্গে নিয়ে ভারতীয় জনতা পার্টি অন্তত ভাবছে। কিন্তু এখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে কথা বলছেন, না উনার কাছে তো উনি তো 2016 সালে বলছেন কোনো শিল্প হয়নি। কিসের শিল্প হয়েছে? কোথায় শিল্প? কোথায় শিল্পটা দেখতে কোথায় পাচ্ছি? আইটি ইন্ডাস্ট্রি যেখানে কথা ছিল আপনার একটার পর একটা আশা, তারা কোথায়? সেক্টর 5 এ দাঁড়িয়ে আছে। এত বড় একটা হাব যেটা হয়েছে, সেক্টর 5 এর হাবের সঙ্গে জির যে হাব তৈরি করার কথা ছিল, ফাইন্যান্সিয়াল হাব তৈরি করার কথা ছিল, সেটা কোথায়? জি কোথায়? ইনফোসিস কোথায়? একটার পর একটা অর্গানাইজেশনস কিন্তু এখান থেকে অর্ধেক তাদের ব্যবসা এখান থেকে তুলে দিয়ে দিল্লির দিকে অথবা ব্যাঙ্গালোরের দিকে আইটি ইন্ডাস্ট্রি তুলে নিয়ে চলে যাচ্ছে। এখানকার রিক্রুটমেন্টস কমে যাচ্ছে, এটা পরিষ্কার ডেটা স্ট্যাটিস্টিক্স। আরে শাসকরা অন্য কথা বলছে, সেটা মমতা ব্যানার্জি 2016 সালে বলছেন, 2016 সালে বলছেন 100% কাজ কমপ্লিট। আমার সাথে মণিকান্ত পাড়িয়া বাবু, সত্যি কথাটা কোনটা? রাজশ্রীরা যেটা বলছে, কনিনিকা যেটা বলছেন, না আপনি যেটা বলছেন, সত্যিটা কোনটা? আসলে উভয়ই তো চাকরিটাকে কিভাবে সংকুচিত করবেন তাই ভাবছেন, তাই ওইদিকে মিল আছে। হ্যাঁ, আপনারা তো বিরাট চাকরি দিয়েছেন। মণিকান্ত বাবুর কথা সত্যি মিথ্যা জাজমেন্টের পরে আমাদের বড় বিষয় হচ্ছে কর্মসংস্থান। ডেফিনেটলি সেটাই মূল উদ্দেশ্য। আমি ওটাই বোঝাতে চাইছি, আজকে 10 বছর আগে বাংলার যা অবস্থা ছিল, 10 বছরে যে পরিবর্তন হয়েছে, এবং নেত্রী যা যা কথা দিয়েছেন সবগুলোই অক্ষরে অক্ষরে পালন করেছেন। যেটুকু বাকি আছে সেটুকু কিন্তু কেস মামলা মোকদ্দমার মাধ্যমে আটকে গেছে। আগামী দিন আশাবাদী নেত্রীর যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন, এই 5 বছর আমাদের শিক্ষিত সমাজের অনেকাংশেই শিক্ষিত সমাজ কর্মজীবী হবে এবং কর্মের দিকে এগোবে। না বেশ 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 ভগীরথ বাবু, ভগীরথ ঘোষ, জয়েন্ট কনভেনার পার্শ্ব শিক্ষক ঐক্যক মঞ্চ, আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা এই আন্দোলনটা কেন তুলছেন না? যেখানে অন্য চাকরিতেও আপনারা যেতে পারেন, রাজ্যে এত চাকরি হয়েছে, কর্মসংস্থানের জন্য ঐকান্তিকভাবে চেষ্টা করছে সরকার। দেখুন, এটা সম্পূর্ণভাবে একটা অযোগ্যতার পরিচয় হিসাবে যে কথা বলা যায় সেটাই বলছে। এই যে স্কুল সার্ভিস কমিশন দপ্তর, এই দপ্তরটা যে কি জন্য রয়েছে সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে। যেখানে লক্ষ লক্ষ বেকার ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে বসে রয়েছে, অথচ আমার কাছে যা তথ্য আছে সেই তথ্য অনুযায়ী 59,295টা ভ্যাকান্সি পড়ে রয়েছে প্রাইমারি আর শুধু আপার প্রাইমারিতে। মধ্য শিক্ষা পর্ষদ বা আপার যেটা রয়েছে, হায়ার সেকেন্ডারি যেটা রয়েছে সেটা বাদ দিয়ে বলছি, এবং এই তথ্যটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে। আর এই যে 59,000 যে ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সির সম্পূর্ণ টাকাটা দেবে কিন্তু কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা অভিযানের টাকা থেকে। এদের শুধুমাত্র নেওয়ার মানসিকতা নেই, এদের চাকরি দেওয়ার মানসিকতা নেই, শুধুমাত্র ভিক্ষা দিয়ে রাজ্যটাকে চালাচ্ছে। ঠিক সেই মানসিকতার জন্য আজকে কিন্তু এই সমস্ত বেকার ছেলেমেয়েরা তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ধন্যবাদ মণিকান্ত পাড়িয়া, আপনার কাছে প্রশ্ন, সরাসরি প্রশ্ন, যে আপনারা কি শুধু ভিক্ষা বা দান খয়রাতি করার জন্য সরকারটা চালাচ্ছেন কিনা? এটা টেট প্রার্থী যারা আছে তারা বলছে, যারা চাকরি প্রার্থী তারা বলছে। আমি একটা কথা বলবো, আপনারা জানেন কিছুদিন পূর্বেই 8,000 যারা গেস্ট টিচার ছিলেন বিভিন্ন কলেজে হায়ার এডুকেশনে পড়াচ্ছিলেন, তারা 8,000 জনকে স্যাক্ট 1 এবং স্যাক্ট 2 তে সরকারের যদি সদিচ্ছা না থাকতো, যেখানে 2,000, 3,000, 4,000, 5,000 টাকা দিয়ে হায়ার এডুকেশন করে আমাদের শিক্ষিত বন্ধুরা পড়াচ্ছিলেন, তাদেরকে কিন্তু উন্নীত করে সরকার 15,000, 21,000, 30,000 অব্দি বেতন দিয়েছে। সরকারের ডেফিনেটলি সদিচ্ছা আছে। আমি বারবারই বলছি যে মামলা মোকদ্দমার জন্য অনেকটা সরকার পিছিয়ে যাচ্ছে, কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছে। ঠিক কিছুদিন আগেই প্রাইমারিতে রিক্রুট হয়েছে প্রায় 12,000-এর কাছাকাছি। প্রতিদিন মামলা মোকদ্দমা হচ্ছে কেন? আমি বলবো সঠিকভাবে যদি নিয়োগ হয় মামলা মোকদ্দমা হবে কেন? এমনকি কোর্টকে পর্যন্ত ভর্ৎসনা করতে হচ্ছে, আগামী দিনে কোর্টকে পর্যন্ত ভর্ৎসনা করতে হচ্ছে। 2017 সালের রিক্রুটমেন্টের রেজাল্ট এখনো বেরোয়নি কেন? উনি এইটাকে জানান। কোর্টকে 2017 সালের যে রেজাল্ট বেরোনোর কথা, যে পরীক্ষা হয়েছিল তার রেজাল্ট এখন এই থেকে এটা বলছে কলেজ সার্ভিস কমিশন কোন জায়গায় নিয়োগটা আছে? আপনারা কোন জায়গায় স্বীকার করুন যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আনুমানিক 6 লক্ষ কোটি টাকা ঋণে
ভুগছে, তার কাছে টাকা নেই। ওয়েস্ট বেঙ্গল ইজ লিডিং টুয়ার্ডস আ ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি। মমতা ব্যানার্জির পরিষ্কার ভাষায় এটা স্বীকার করা উচিত, রাজ্য ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির দিকে যাচ্ছে, তার কোষাগারে টাকা নেই রাজ্য চালানোর মতো। দুদিন পরে একটা রাজ্য সরকারের কর্মচারীকে পর্যন্ত টাকা থাকবে না। মমতা ব্যানার্জি নিজে বলেছিলেন যে আমি আর অরূপ মণ্ডল যদি আপনি শুনতে পান, আপনাদের দাবিটা কি, কেন আপনারা সরকার বিরোধী এই আন্দোলনটা করছেন, সেইটা বাংলার মানুষ জানতে চাইছে আজকে। নমস্কার স্যার, নমস্কার স্যার। আমি 2014 সালে টেট পাস করেছিলাম। আমার দাবি একটাই, 2014 সালের নন ইনক্লুডেড যত প্রার্থী আছে সবাইকে চাকরি দিতে হবে। মণিকান্তবাবু একটা বারবার কথা বলছেন অন্য চাকরির চেষ্টা, 2 নাম্বার বলছেন কেস এবং কাচারির কথা বলছেন। আমি মণিকান্তবাবুর কাছে দুটো প্রশ্ন রাখতে চাই। কেস কেন হচ্ছে আপনি কি সঠিক ডাটাটা জেনে বলছেন? স্বদেশ মাইতি, আপনাকে নাম বলছি, উত্তর দিনাজপুরে প্রাইমারি শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন 2014 সালে কোনো টেট পাস না করে। আমি 2014 সালে টেট পাস করেছি, আজ 7 বছর অতিক্রান্ত, শিক্ষিত বেকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আপনি বলুন কেস হওয়া উচিত না উচিত নয়? আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার কাছে আমার প্রশ্ন। মণিকান্তবাবু বলুন, মণিকান্তবাবু বলুন, বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ জানতে চাইছে। মণিকান্তবাবু বলুন। একটা নাম অ্যাড করে দিতে চাই, জহর চৌধুরী, দেখুন চাকরি কর্মসংস্থান অবশ্যই দরকার, এবং আপনি যে সমস্যার কথা বললেন আপনার সাথে আমিও একমত। যদি আমার বাড়ির, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব একই অবস্থায় থাকে, অবশ্যই আন্দোলনের জায়গায় যেতে হবে। কিন্তু বক্তব্য হচ্ছে সেটাই যে সরকার অবশ্যই বদ্ধপরিকর। আপনাদেরকে একটা জিনিস বুঝতে হবে, এই 2 ইয়ার্সে, লাস্ট 2 ইয়ার্সে যে করোনার পরিস্থিতি ছিল, তার পরবর্তী সময় কিন্তু সরকার রিক্রুট করেছে না, কিন্তু বাংলায় কি শিল্প হচ্ছে, বাংলায় কি চাকরি মানুষ পাচ্ছে? মণিকান্তবাবু খুব সহজভাবে, মণিকান্তবাবু আমরা যারা খুব সাধারণ মানুষ, আমরা যারা ট্রেনে বাসে যাই, আমরা যারা ওই টুকটুকি দাসের মতন MA পাস করার পরে কোনো না কোনো একটা কিছু সম্বলকে ধরে বাঁচতে চেষ্টা করি, তারা জানতে চাইছে যে আমরা কতদিন ধরে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের চাকরির জন্য ওয়েট করব, কেন আমরা বেসরকারি চাকরি পাবো না? রাজশ্রী বলতে পারবে, মণিকান্ত বাবু বলতে পারবে, কনিনিকা দেবী বলতে পারবেন, যারা রাজনৈতিক দলগুলো করেন। আপনাদের সময় আপনারা কত চাকরি দিয়েছিলেন? আপনাদের সময় আপনারা কত চাকরি দিয়েছিলেন? কনিনিকা দেবী বলুন না। আপনাদের সময় আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করে গেছি। আপনাদের সময় তো অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ দিদি, আপনাদের সময় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানা বন্ধ হয়েছে, আবার নতুন কারখানা হয়েছে। আবার নতুন করে শেফিল্ড অফ বেঙ্গল বলা হতো যে হাওড়াকে সেই শেফিল্ড অফ বেঙ্গল উঠে গিয়ে প্রমোটারি ব্যবসা হয়েছে, এবং পরের পর একটা কৃষি ক্ষেত্রে প্রথম, তারপরে শিল্প ক্ষেত্রে, কন্টিনিউয়াস শিল্প ক্ষেত্রেও একের পর এক জায়গা করে আছে, কলকারখানা হয়েছে, নতুন চাকরির ক্ষেত্র ময়দানের ঘোড়াগুলো আসছে। রাজশ্রী কনিনিকা ঘোষ, মণিকান্ত পালিয়া, সেগুলো বুঝলাম। শুনুন 2020 সালে যারা পরীক্ষা দিয়েছিল কাজ হয়েছিল, আর আজকে কি গোটা দেশ জুড়ে 2020 সালে আবার কেন ডাকা হলো? 30 সেকেন্ড করে কনিনিকা দেবী, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। বাংলায় চাকরি কিভাবে পাবে বাংলার এই ছেলেমেয়েগুলো, সেটা বলুন। আমরা শুধু এইটুকু জানতে চাই, আমরা কোনো জ্ঞান শুনতে চাই না, আমরা শুধু জানতে চাই বাংলার ছেলেমেয়েগুলো চাকরি পাবে। বলুন জ্ঞানের প্রশ্ন, বলুন, কারণ এই যে বাংলার ছেলেমেয়েগুলো চাকরি পাবে কি করে? একদম তাই, এই যে চাকরি যারা চাইছে তাদের জন্য, যারা চাকরির জন্য উত্তীর্ণ হয়েছে, এমনকি গোটা দেশ জুড়েও আমরা দেখছি যে সমস্ত ক্ষেত্রগুলোকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে, সরকারি ক্ষেত্রকে। আর আমাদের রাজ্যের ক্ষেত্র একটার পর একটা, যেখানে 2014 30 সেকেন্ড টাইম দিয়েছিল, 30 সেকেন্ড, তাহলে আমিও বলবো কথা, কিন্তু কেউ বলতে পারবে না। তাহলে 2014তেও আমরা দেখি যে 2014 পরে যারা পেল চাকরি, যারা পাওয়ার জন্য টেটে উত্তীর্ণ হলো, বারবার মুখ্যমন্ত্রী, মানে তিনি সবার মুখ্যমন্ত্রী, তার জন্য চাকরি দেওয়ার ব্যবস্থা হোক।
চাকরি দেওয়ার ব্যবস্থা, শুধু ল্যান্ড রিফর্মস, শুধু সিভিক না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। চাকরি আসবে কি করে? আসবে চাকরি, এসইজেড অ্যাকসেপ্টেন্স, ল্যান্ড রিফর্মস, তার সাথে আপনার ল্যান্ড যে আইনগুলো আছে তার পরিবর্তন, এবং হ্যাঁ সেটা তো আপনারা করবেন, সেটা তো বোঝাই যাচ্ছে পরিষ্কার। আপনারা তো বিরাট করেছেন, করে আরো দরিদ্রতায় পরিয়ে গেছেন গোটা পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করে করে। আমরা তো রাজ্যে করেছি, এটাই হচ্ছে কমপ্লিট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যাকসেপ্টেন্স, লস পাল্টানো, এবং যাতে অন্যান্য সমস্ত অর্গানাইজেশনস গুলো বাইরে সেখানে আসতে পারে, যেভাবে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে যাচ্ছে তারা সেখানে যাওয়া। মণিকান্ত পাড়িয়া, চাকরি আসবে কি করে? এই ছেলেমেয়েগুলো যারা প্রতিদিন লড়াই আন্দোলন করছে তাদের মুখে হাসি ফুটবে কি করে? আপনার কাছে 30 সেকেন্ড আছে, বলুন। আমার বক্তব্য একটাই, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে যেমন 2014 সালে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, দফায় দফায় ভোট নেওয়া হয়েছে। আমার একদম প্র্যাকটিক্যালি কোশ্চেন একটাই জিনিস, যে আমরাও চাই এবং শিক্ষিত বেকার সমাজ অবশ্যই চাকরি পাক, পরিবারে হাসি ফুটুক, এবং আমার এটাই আত্মবিশ্বাস, নেত্রী যেভাবে 2010 থেকে আজকে 2021 অবধি যেভাবে বাংলার উন্নয়ন করেছেন, এবং এই বিধানসভা ভোটে ওনার প্রতিশ্রুতি মতো আগামী দিনে, আগামী 5 বছরে আমি আশাবাদী শিক্ষিত সমাজের মধ্যে আলো ফুটবে। আমি শিক্ষিত সমাজের সাথে আমি একমত সাথে। রাজনৈতিক নেতারা যে কথাগুলো বললো সেই কথাতে মনে হয় চিরে ভিজবে, চাকরি আসবে বাংলায়? 30 সেকেন্ড সময়। স্যার, মণিকান্ত বাবু যেটা বললেন আগামী 5 বছর, আমার বয়স 40 বছর পেরিয়ে যাবে। মণিকান্ত বাবু, আমি চাকরিটা কোথায় পাবো 40-এর পর? আপনার কাছে একটাই প্রশ্ন। তার মানে একটা কথা মনে রাখবেন, একটা দিনের ভ্যালু কিন্তু একটা শিক্ষিত ছেলের কাছে অনেক। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনার দুর্নীতিটা বন্ধ করে শিক্ষিতদেরকে আর এভাবে মারবেন না। আপনারা স্বচ্ছতা রাখুন, আর কোনো কেস হবে না, এমনি সরকারি চাকরি হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দুর্নীতিটা বন্ধ করুন। আপনাদের হাত জোড়ো করে অনুরোধ, টাকা নেওয়াটা বন্ধ করুন। আপনারা সবার আগে শিক্ষিত যুবকদেরকে এভাবে মারবেন না। খেলা মেলা বন্ধ করে শিক্ষায় মন দিন, সমাজের উন্নতি হোক, শিক্ষকদেরকে সম্মান দিন। খেলা মেলা বন্ধ করে ক্লাবে টাকা দেওয়া বন্ধ। রাজনৈতিক দলগুলোর কাছে এই অরূপ বাবুরাই একটা কথা শুধু বলে যাচ্ছেন শেষে, যে খেলা মেলা হয়তো হোক, কিন্তু দুর্নীতিটা বন্ধ করুক, যে সরকারি আসুক দুর্নীতিটা এবং বড় বড় কথা বন্ধ করে চাকরিটা দিক, বাংলায় চাকরি আসুক, ছেলেমেয়েগুলো বাংলাতেই থাকুক। রিপাবলিক বাংলার এই ডিবেট সেকশন এখানেই শেষ। বিরতির পরে ফিরে আসছি ব্রেকিং নিউজ সেগমেন্টে, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়। ফিরে এলাম বিরতির পরে আমাদের ব্রেকিং নিউজ সেগমেন্টে। এই মুহূর্তে সবচেয়ে বড় ব্রেকিং নিউজগুলো নিয়ে জবাব চাই বাংলার এই ব্রেকিং নিউজ সেগমেন্ট, এবং প্রথম যে ব্রেকিং নিউজ তার দিকে চোখ রাখবো আমরা। বাস বাড়ানোর উদ্যোগ কলকাতা রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি। কোভিড পরিস্থিতিতে প্রচুর মানুষ বাসে ট্রামে করে যাওয়ার লড়াই সংগ্রাম করছেন। 16 এবং 17 নভেম্বর বাস মালিকদের সঙ্গে বৈঠক, এবং কলকাতা শহরে বাস বাড়ানোর যে উদ্যোগ এই মুহূর্তে নিচ্ছে, সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাব সমাদ্রিতার কাছে নিউজ রুম থেকে। সমাদ্রিতা, বিস্তারিত জানাও। দেখো ময়ূক, আমরা জানি কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে লকডাউন চলেছে, বাস মালিকেরা বসেছিলেন, এবং তারপর বাস যখন নর্মালি চলতে শুরু করলো তখন দেখতে পাওয়া গেল অসম্ভব রকমভাবে ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি। ডিজেল তো সেঞ্চুরি পার করেছে অনেক আগেই, পেট্রোলও সেঞ্চুরি পার করেছে, এবং তারপর থেকে রাস্তায় কিন্তু বাসের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে, নিত্যযাত্রীদের সমস্যা হচ্ছে, এবং একই সঙ্গে এই সুযোগে বেশ কিছু ক্যাব সংস্থা থেকে শুরু করে হলুদ ট্যাক্সি পর্যন্ত চড়া ভাড়ায় যাত্রীদের নিয়ে যাতায়াত করছে বলে অভিযোগ উঠছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এবার কলকাতা রিজিওনাল ট্রান্সপোর্ট অথরিটি অর্থাৎ RTA তারা কিন্তু উদ্যোগী হলো রাস্তা যাতে বাস বাড়ে তাদের সমস্যা শোনার জন্য। বাস মালিকেরা কেন বাস বন্ধ করে বসে আছেন সেই সমস্যা শোনার জন্য 16 এবং 17 নভেম্বর তাদেরকে ডাকা হয়েছে, বলা হয়েছে আপনাদের সব সমস্যা বলুন আমাদেরকে, আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব সেই সমস্যার সমাধান করা। বাস ভাড়া যে এই মুহূর্তে বাড়ানো যাবে না সেটা কিন্তু ফিরহাদ হাকিম আগেই বলেছিলেন, আমরা শুনেছিলাম যে বাস ভাড়া বাড়ানো যাবে না, বাস ভাড়া না বাড়িয়ে অন্য কোনোভাবে তাদের যাতে এই সমস্যার সমাধান করা যায় সে ব্যাপারে এবার উদ্যোগী হবে RTA। বেশ সমাদ্রিতা, ধন্যবাদ তোমাকে। পরের ব্রেকিং নিউজের দিকে চোখ রাখবো। হাসপাতালের বেডে পড়ে আশঙ্কাজনক সদ্যজাত কাঠগড়ায় বর্ধমান হাসপাতাল।
হাসপাতালের বেড থেকে পড়ে আশঙ্কাজনক সদ্যজাত। কাঠগড়ায় বর্ধমান হাসপাতাল, চিকিৎসক এবং নার্সদের গাফিলতি রয়েছে কিনা সেই বিষয়ে উঠছে প্রশ্ন, এবং বেড থেকে পড়ে আশঙ্কাজনক অবস্থায় সদ্যজাত শিশু। পূর্ব বর্ধমানের ঘটনা, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনা। গুরুতর অবস্থায় শিশুটি ভর্তি আইসিইউতে। হাসপাতালের বেড থেকে পড়ে আশঙ্কাজনক সদ্যজাত, পূর্ব বর্ধমানের ঘটনা। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন নিউজ রুম থেকে পৌলমী। পৌলমী, আরো বিস্তারিত জানাও, কি জানতে পারছো এই বিষয়ে? একেবারে ময়ূক, যে চিকিৎসক এবং নার্সদের হাতে চিকিৎসার ভার বরাবরই ন্যস্ত থাকে, সেই চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতি শুধু নয়, তারা মোবাইল নিয়ে বোধ হয়েছিল এমন অভিযোগ উঠে আসছে। এরপরেই যখন প্রসূতির প্রসব যন্ত্রণা হয়, তারপরে সদ্যজাত বেড থেকে পড়ে যায় এমন অভিযোগ বারে বারে করছে প্রসূতির পরিবার। যদিও এই অভিযোগ কিন্তু উড়িয়ে দিচ্ছেন চিকিৎসকরা। তাদের দাবি যে এই ধরনের অভিযোগ কিছুই ঘটেনি। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে এবং শিশুটির শারীরিক অবস্থা ভালো রয়েছে, কিন্তু প্রসূতির পরিবারের বারে বারে অভিযোগ যে বর্ধমান মেডিকেল কলেজের মতো হাসপাতাল, সেখানে চিকিৎসক এবং নার্সরা কোনোভাবেই প্রসূতি এবং একই সঙ্গে অন্যান্য রোগীদের কোনোভাবেই ট্রিটমেন্ট করছে না বা তাদের দিকে নজর দিচ্ছে না, এমন অভিযোগ তারা করছে। এমনকি যখন সমস্যা হয়, বাড়ির লোকজন যখন চিকিৎসক বা নার্সদের কাছে যায়, তখন তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকে। এমনকি ডাকাডাকি করলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, এমন অভিযোগ কিন্তু উঠে আসছে। ইতিমধ্যে বর্ধমান থানায় এফআইআর করেছে প্রসূতির পরিবার। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করে হাসপাতালের সুপার তিনি কৌশলী মন্তব্য করেছেন যে তার কাছে এখনো পর্যন্ত কোনো রকম অভিযোগ নেই, যদি অভিযোগ আসে তারপরে তিনি পরিস্থিতি খতিয়ে দেখবেন। ময়ূক, পৌলমী, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে যে প্রতিক্রিয়া আমরা পাচ্ছি, দর্শকদের সেই প্রতিক্রিয়াও যেরকম আমরা দিচ্ছি, তার পাশাপাশি পেশেন্ট পার্টি, রোগীর পরিবার, সদ্যজাতর পরিবারের তরফ থেকে যে গুরুতর অভিযোগ করা হচ্ছে সেইটাও আমরা বলছি। কিন্তু হাসপাতালে সেই সময় কারা কারা উপস্থিত ছিল, কোনো তথ্য কি পাচ্ছ? সাধারণত যারা স্বাস্থ্যকর্মী থাকে, যারা ওয়ার্ড বয় থাকে, যারা নার্স থাকে, তারা সাধারণত উপস্থিত থাকে। সেই সময় কি আরো কিছু বিস্তারিত জানতে পারছো? একেবারে ময়ূক, প্রসূতির যে মা তিনি স্পষ্ট বলছেন যখন তার মেয়ে প্রসব যন্ত্রণায় কাতরাচ্ছিলেন, তিনি তখন ওয়ার্ড বয় এবং যারা নার্সরা ছিলেন, এমনকি চিকিৎসকদেরকে ডাকবার জন্য তিনি নিজে গিয়েছিলেন, এবং তিনি যখন এগিয়ে যান তাদের কাছে, তারা কিন্তু মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন। তিনি যখন বারে বারে ডাকার চেষ্টা করছেন বা কথা বলার চেষ্টা করছেন, তখন তাকে স্পষ্ট বলা হয়, আপনার তো শরীরে কোনো সমস্যা হয়নি, যার সমস্যা হচ্ছে সে এসে বলবে। এরপরেই তার মা প্রশ্ন তোলে যে আমার মেয়ে প্রসব যন্ত্রণায় ছটফট করছে, আমার পক্ষে কিভাবে সম্ভব যে তাকে এনে বলানো, তাই আমি তার হয়ে বলতে এসেছি যে সে কিভাবে কাতরাচ্ছে। আর যখনই এইভাবে কথাবার্তা চলছে, তার মাঝে সদ্যজাত যে সন্তান, সেই সন্তান কিন্তু বেড থেকে পড়ে যায়, এমন অভিযোগ কিন্তু করা হচ্ছে। এমনকি তারপরে ওই শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। একদম পৌলমী, আমরা দুপক্ষের যে অভিযোগ এবং হাসপাতালের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া শোনালাম। আমরা এই খবরের দিকে নজর রাখবো, কিন্তু এই মুহূর্তে ব্রেকিং নিউজ নাম্বার 3 নম্বর ব্রেকিং এই মুহূর্তে জবাব চাই বাংলার ব্রেকিং নিউজ সেগমেন্টে। দিল্লিতে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। দিল্লিতে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 3। কলকাতায়ও অনেক জায়গায় এই রকম আশঙ্কা তৈরি হচ্ছে, কিন্তু দিল্লিতে মোট ডেঙ্গি আক্রান্ত সংখ্যা 2700-র বেশি। গত 24 ঘন্টায় দিল্লিতে ডেঙ্গিতে মৃত 9 জন। গত 24 ঘন্টায় ডেঙ্গি আক্রান্ত 3। দিল্লিতে বেড়েই চলেছে ডেঙ্গির প্রকোপ। বিশাখা রয়েছে আমাদের সাথে নিউজরুম থেকে। বিশাখা, আমরা দেখেছি রাজধানীতে প্রথমে করোনার প্রকোপ এবং এখন ডেঙ্গির প্রকোপ, এবং শুধুমাত্র দিল্লি তো নয়, কলকাতাতেও এই মহানগরগুলোতে যে ডেঙ্গি নিয়ে ভয়টা, সেই ভয়টা কিন্তু কিছুটা হলেও এবার মানুষের মধ্যে আসছে। একদমই তাই, মানুষ উদ্বেগে রয়েছে ময়ূক, এবং যেরকমটা তুমি বললে যে ডেটা বা যে ফিগারগুলো আমরা পাচ্ছি সেগুলো যথেষ্টই উদ্বেগের। কারণ ইতিমধ্যেই জানা যাচ্ছে যে গত অক্টোবর থেকে নভেম্বর পর্যন্তই সংখ্যাটা বেড়ে গিয়েছে প্রায় 1100-র বেশি। অর্থাৎ এখন যেটা দেখা যাচ্ছে দিল্লি জুড়ে এখনো পর্যন্ত, আজকের তারিখ পর্যন্ত 2700 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং তার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। যদি আমরা একটু পিছিয়ে যাই, 2017 সালে এই সংখ্যাটা ছিল 10 জন। টোটাল 10 জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গিতে রাজধানীতে।
আর এখানে দেখা যাচ্ছে এই মাসের মধ্যেই 2700 জন রোগী তাদের রিপোর্টেড হয়েছে এই কেস, অর্থাৎ রিপোর্ট পাওয়া গিয়েছে যে তারা ডেঙ্গিতে আক্রান্ত, এর মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে। এবং এই যে তুমি বলছিলে যে বিভিন্ন মেট্রো শহরগুলোতে কিন্তু এই উদ্বেগ বাড়ছে, একদিকে করোনার ভীতি, একদিকে করোনার ঊর্ধ্বমুখী যে সংক্রমণের ঊর্ধ্বমুখী নাম্বারগুলো সেগুলো একদিকে যেরকমভাবে উদ্বেগ বাড়াচ্ছে, সেরকমভাবেই কিন্তু এই জিনিসটা পাশাপাশি ডেঙ্গি, কারণ আমরা জানি যে এই মরশুমে এ বছরে যথেষ্ট বেশি মাত্রায় বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি যখনই বেশি মাত্রায় হয়েছে জল জমার বিষয়টিও আমাদের চোখ এড়ায়নি। আর সেই জায়গা থেকে স্বাভাবিকভাবেই মশাবাহিত রোগগুলো নিয়ে চিকিৎসকরা, বিশেষজ্ঞরা তারা নিজেদের উদ্বেগ প্রকাশ করেছিলেন এবং তাদের সেই উদ্বেগকে এক কথায় সত্যি প্রকাশ করেই কিন্তু এবার এই ফ্যাক্টস অ্যান্ড ফিগারগুলো আমাদের সামনে আসছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি রীতিমতো উদ্বেগজনক। যেখানে নভেম্বর পর্যন্ত, অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত রাজশাহীতে 1196 জন তাদের ডেঙ্গি হয়েছে বলে জানা যাচ্ছে। এখন বিশাখা ধন্যবাদ তোমাকে। মোট ডেঙ্গি আক্রান্ত 2700-র বেশি, যথেষ্ট উদ্বেগ বাড়াচ্ছে রাজধানীর ডেঙ্গি পরিস্থিতি। কলকাতাতেও উদ্বেগ বাড়ছে, আমরা সেই খবরের দিকেও নজর রাখবো। কিন্তু এই মুহূর্তে আরেকটি খবরের দিকে আমরা নজর রাখছি। নভেম্বরের শুরুতেই নামলো তাপমাত্রার পারদ এবং শীত পড়ছে রাজ্য জুড়ে। রাতে ও ভোরে শীতের আমেজ, বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন। নভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের আমেজ। বিস্তারিত জানাতে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখেন্দু নিউজরুম থেকে। সুখেন্দু, নভেম্বরের শুরুতেই রাজ্যে শীতের আমেজ, আর কি বিস্তারিত জানতে পারছো জানাও আমাদের। ময়ূক, আবহাওয়া দপ্তর সূত্রে যারা জানা গিয়েছে, আমরা দেখেছি যে ইদানিংকালে নভেম্বরের শুরুর দিকে, বিশেষ করে কালী পুজোর পর থেকেই রাতের দিকের তাপমাত্রা এবং ভোরের দিকের তাপমাত্রা বেশ কিছুটা ফল করেছে। যেটা জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে, স্বাভাবিকভাবে কলকাতায় এই সময় যে ধরনের সর্বনিম্ন তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেখান থেকে 2 থেকে 3 ডিগ্রি ফল হয়েছে টেম্পারেচার, অর্থাৎ প্রায় 18 এবং 17 ডিগ্রির কাছাকাছি। 18 ডিগ্রির কাছাকাছি থাকছে সকালে ভোরের দিকে তাপমাত্রা এবং রাতের দিকে তাপমাত্রা। যদিও বুধবারের পর থেকে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এমনটাই জানিয়েছে হাওয়া অফিস, যেখানে দেখা যাচ্ছে যে আন্দামান সাগর এবং একই সঙ্গে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যা বৃহস্পতিবার দিন তামিলনাড়ু উপকূলের দিকে চলে যাবে। এর ফলে যে পূবালি হাওয়া এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাস বঙ্গে প্রবেশ করবে, তার জেরে উপকূলীয় জেলাগুলিতে সপ্তাহের শেষের দিকে অর্থাৎ শনি এবং রবিবার হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং মেঘলা আকাশ দেখা যাবে, যার ফলে যে তাপমাত্রা ফল করেছে অর্থাৎ নভেম্বরের শুরুর দিকে। একদম সুখেন্দু, ধন্যবাদ। কি বলছেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, আবহাওয়া অধিকর্তা, একবার শুনে নেব। উত্তরের দিক থেকেও হাওয়া আসছে, আবার উত্তর পশ্চিম দিক দুদিক থেকে হাওয়াটা আমাদের এদিকে আসছে, যার জন্য দেখবেন পুরুলিয়াতে 14 ডিগ্রি নেমে গেছে। কিন্তু উত্তর দিক থেকে যে হাওয়া আসছে সেটা আমরা পাচ্ছি, কিন্তু ওপরের দিকের যে ডিস্ট্রিক্টগুলো আমরা আছে তারা কিন্তু এই উত্তর পশ্চিমের হাওয়াটা পাচ্ছে না, যেহেতু ম্যাক্সিমাম হাওয়াটাই নিচের দিকে আসছে। যার জন্য আপনার মনে হতে পারে সাময়িকভাবে যে উত্তরবঙ্গের থেকে বোধহয় দক্ষিণবঙ্গে বেশি কমছে, তার কারণ পুরুলিয়া দুটো হাওয়াই পাচ্ছে আর কি। আর যেহেতু বেতে অলরেডি একটা সাইক্লোনিক সার্কুলেশন আছে, ফলে হাওয়ার একটা মেজর পার্ট আমাদের রাজ্যের ওপর দিয়ে গিয়ে ওই সিস্টেমে যাচ্ছে। অর্থাৎ রাতে ও ভোরে শীতের পারদ, শীতের আবহাওয়া থাকবে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ সেগমেন্টে 4 নভেম্বর টালায় বৃদ্ধাকে লুঠে ও খুনের চেষ্টায় গ্রেপ্তার হয়েছেন এক। টালায় বৃদ্ধাকে লুট ও খুনের চেষ্টায় গ্রেপ্তার এক। ক্যানিং ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত থাকার অনুমান। ক্যানিং ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার এক ব্যক্তি। আরো বিস্তারিত জানাতে রয়েছেন আমাদের সাথে নিউজ রুম থেকে পৌলমি, বিস্তারিত জানাও। একেবারে ময়ূক, এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ক্যানিং এর ব্রিজের থেকে গ্রেফতার করা হয়েছে হাতকাটা করিমকে। শুধুমাত্র এই ঘটনা নয়, এর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, এমনকি একাধিক ক্রিমিনাল রেকর্ড রয়েছে। 4 তারিখ 4 নভেম্বর 70 একজন বৃদ্ধাকে লুটপাট এবং তাকে খুনের চেষ্টার অভিযোগ উঠে এসেছিল এবং এরপরে অভিযোগ জানানো হয়েছিল। হরিদেবপুরের বাসিন্দা এই যে হাতকাটা করিম, সে একা ছিল না, তার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত ছিল, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তাই ইতিমধ্যেই তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করা হচ্ছে। ঠিক কি ভাবে তাদের পরিকল্পনা ছিল, এমনকি শুধুমাত্র এই 70 বৃদ্ধা নাকি আরো অন্যান্য জনের থেকে তারা ছিনতাই লুটের ঘটনার সঙ্গে যুক্ত, বা কি কারণে তাকে খুনের চেষ্টা করা হয়েছিল। ধন্যবাদ পৌলমি, ধন্যবাদ। ক্যানিং ব্রিজের সামনে থেকে গ্রেফতার হয়েছেন
যে অভিযুক্ত, সেই অভিযুক্ত ক্যানিং ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং পরবর্তী যে খবর, পরবর্তী যে ব্রেকিং নিউজ, সেই ব্রেকিং নিউজের দিকে চোখ রাখছি। এই মুহূর্তে 24 ঘন্টায় কমলো করোনা সংক্রমণ রাজ্যে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ নাম্বার 6, রাজ্যে কিছুটা নিম্নমুখী করোনা সংক্রমণ। কলকাতায় 24 ঘন্টায় আক্রান্ত 149 জন। দৈনিক সংক্রমণ কিছুটা হলেও কমলো। সমাদৃতা রয়েছেন আমাদের সাথে নিউজ রুম থেকে। সমাদৃতা, বিস্তারিত জানাও। একদমই দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমেছে, অর্থাৎ খানিকটা আসার জায়গা পাওয়া যাচ্ছে। যেরকমটা জানতে পারা যাচ্ছে, দৈনিক সংক্রমণ শেষ 24 ঘন্টায় 603 জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে 14 জনের, টেস্ট হয়েছে 24,016 জনের। তবে কলকাতাতেই শুধু আক্রান্ত 149 জন, অর্থাৎ কলকাতায় কিন্তু সংক্রমণ রয়েছে। তবে আসার খবর, রাজ্য জুড়ে যে দৈনিক সংক্রমণ বেশ খানিকটা বাড়ছিল বলে দেখতে পাওয়া যাচ্ছিল, সেটা কিন্তু অনেকাংশে নিয়ন্ত্রণ হয়েছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, টেস্ট কি পর্যাপ্ত হচ্ছে? টেস্ট যতগুলো হওয়ার দরকার প্রত্যেক দিন, ততটাই কি টেস্ট হচ্ছে, নাকি টেস্টের আওতার বাইরে থেকে যাচ্ছেন অনেকে, যার কারণে সংক্রমণ হয়তো ধরা পড়ছে না? এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে ময়ূক। বেশ ধন্যবাদ সমাদৃতা। চলে যাচ্ছি পরবর্তী খবরে, মুম্বাইয়ের খবরে। এই মুহূর্তে ব্রেকিং নিউজ নাম্বার 6 দেখলাম। 7 নম্বর ব্রেকিং নিউজ, মুকেশ আম্বানির বাড়ির সামনে জারি হয়েছিল হাই অ্যালার্ট। এই মুহূর্তের খবর, মুকেশ আম্বানির বাড়ির সামনে হাই অ্যালার্ট জারি। এবং আপনারা জানেন, এর আগেও একটি গাড়ি পাওয়া গেছিল মুকেশ আম্বানির বাড়ির সামনে 2 সন্দেহভাজনের গতিবিধি। এবং আম্বানির অ্যান্টিলা যে বাড়ি আপনারা জানেন, সেই বাড়ির সামনে হাই অ্যালার্ট জারি। বাড়ির সামনে মোতায়েন বাড়তি ফোর্স, খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজও। পৌলমী রয়েছেন আমাদের সাথে। পৌলমী, বিস্তারিত জানাও। একেবারে ময়ূক, মুম্বাইয়ে মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়ার, তার সামনে 2 জন ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে অ্যান্টিলিয়ারের সম্পর্কে এবং মুকেশ আম্বানির সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছিল। এরপরে বিষয়টি নজরে আসে একজন ট্যাক্সি ড্রাইভারের। সে মুম্বাই পুলিশে খবর দেয় এবং এরপরে পরিস্থিতি নজরে আসে। ডিসিপি পর্যায়ের ইতিমধ্যেই তদন্ত হচ্ছে এই 2 জন ব্যক্তি ব্যাগ নিয়ে কি কারণে অ্যান্টিলিয়ারের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছিল এবং তাদের কি কি উদ্দেশ্য ছিল, সমস্ত বিষয় খতিয়ে দেখবার জন্য সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা আটোসাটো করা হয়েছে। এর আগেও একাধিক বিষয় সামনে এসেছিল, অ্যান্টিলিয়ারের সামনে গাড়ি উদ্ধার করা হয়েছিল। তবে এবার সন্দেহভাজন 2 জন ব্যক্তি হাতে ব্যাগ নিয়ে তারা ঘোরাফেরা করছিল এবং পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসাবাদ করবার চেষ্টা করছিল। স্থানীয় যারা রয়েছে, দোকানদাররা রয়েছে, বাসিন্দারা রয়েছে, তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছিল। পৌলমী, ধন্যবাদ তোমাকে পৌলমী। এবং এর পাশাপাশি আরেকটি খবরের দিকে আমাদের নজর থাকবে। গঙ্গাসাগরে যাত্রীদের জন্য নতুন উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। 9 থেকে 14 জানুয়ারি পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। একটি টিকিটেই এবার তীর্থযাত্রীরা কলকাতা থেকে গঙ্গাসাগর যেতে পারবেন। গঙ্গাসাগর যাত্রীদের জন্য নতুন উদ্যোগ। এই সফরের জন্য পুণ্যার্থীদের বাস কাউন্টার বা ফেরিঘাটে লাইন দিয়ে টিকিট কাটতে হবে না, অনলাইনেই এই টিকিট পাওয়া যাবে। গঙ্গাসাগরে যাওয়া ও আসার ক্ষেত্রে অনেকটাই সুবিধা এবং সমস্যার সমাধান হবে এই প্রস্তাব পরিবহন দপ্তরের তরফ থেকে নবান্নকে। প্রাইম টাইমের যে ডিবেট, চাকরি চায় বাংলা, আমরা টানা এই কথা বলে যাব, মানুষের কণ্ঠস্বর হয়ে মানুষের কথা বলে যাব। জবাব চাই বাংলা আজ এ পর্যন্তই। এরপরে 294। দেখতে থাকুন রিপাবলিক বাংলা, কথা হবে চোখে চোখ রেখে।